করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকায় উন্নীতকরণ, আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল সহ বেশ কিছু সংশোধনী নিয়ে আজ জাতীয় সংসদে পাশ হলো চলতি বছরের অর্থ বিল। এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের কর্পোরেট কর কমিয়ে ৫% করা হয়েছে। একই সাথে বাদ গেছে খুচরা ব্যবসায়ীদের উপর ভ্যাট বসানোর প্রস্তাবও। পাশাপাশি আগের অবস্থানেই থাকছে কাজু বাদাম এবং প্লাস্টিকের রেজিনের আমদানি শুল্ক। অর্থবিলের পাশের মাধ্যমে চূড়ান্ত হলো কর এবং শুল্ক সংক্রান্ত প্রস্তাবগুলো। এর আগে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গেল 11 জুন সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী। এর আগে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় প্রধানমন্ত্রী জানান, এবারের বাজেট জীবন বান্ধব, কালো টাকা ফিরিয়ে আনতে কাজ করছে জানিয়ে 2026-27 অর্থ বছরে করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার প্রস্তাবও করেছেন তিনি। আরও জানাচ্ছেন নূরনবী সরকার। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দীর্ঘ বক্তৃতা করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এবারের বাজেটকে বিনিয়োগ, উৎপাদন ও জীবনমুখী বাজেট বলে অভিহিত করেন তিনি। বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। প্রধানমন্ত্রী সংসদকে জানিয়ে দেন, অগ্রাধিকার প্রস্তাব হিসেবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে তাঁর সরকার। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। সংসদ নেতা তারেক রহমান জানান, পাচারকৃত টাকা ফিরিয়ে আনার বিষয়ে কাজ করা হচ্ছে। বাংলাদেশের আইন কানুন এবং আন্তর্জাতিক আইন কানুনের মধ্যে থেকে মাধ্যমে যত দ্রুত এবং যত বেশি সম্পদ, দেশের মানুষের যে সম্পদ পাচার হয়েছে, যত বেশি সংখ্যক সম্পদ সম্ভব সেটি আমরা ইনশাল্লাহ দেশে ফিরিয়ে নিয়ে আসব। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তাব করেন, আগামী অর্থ বছরে করমুক্ত আয়সীমা হবে ৪ লাখ টাকা। মাননীয় স্পিকার, 2026-27 এবং 27-28 কর বছরের জন্য ৪ লাখ টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে, 4 লাখ টাকা। 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4,50,000 টাকা এবং 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি। রাষ্ট্রের নির্বাহী প্রধান বলেন, জমি নিবন্ধন করার ক্ষেত্রে কালো টাকা ব্যবহার করার যে সুপারিশ তা প্রত্যাহার করা হবে। কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন, অনেকের এক্সপ্লেনেশন হচ্ছে এটা বোধহয় এরকম। আমি মাননীয় স্পিকার, জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। তারেক রহমান বলেন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও জমি নিবন্ধনে 3 সার্টিফিকেটের বাধ্যতামূলক করার প্রস্তাবও প্রত্যাহার করা হবে। যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় 3 দাখিলের একটি বিধান রাখা হয়েছিল, বিধানের প্রস্তাব করা হয়েছিল। এছাড়াও মাননীয় স্পিকার, বন্টননামা, দলিল, রেজিস্ট্রেশন এবং সম্পত্তি মিউটেশনের ক্ষেত্রেও 3 দাখিলের বিধান করার প্রস্তাব করা হয়েছিল। মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীকে অনুরোধ জানাবো যে এই বিষয়টিও যাতে প্রত্যাহার করা হয়। এছাড়াও শিক্ষা, ওষুধ, কৃষি, ডিজিটাল কন্টেন্ট খাত সহ নানা খাতে শুল্ক হ্রাসের বেশ কিছু প্যাকেজ বাস্তবায়নে অর্থমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। চড়াই উতরাই পেরিয়ে আমরা আজকে এখানে এসেছি। নূরনবী সরকার, ৭১, ঢাকা। দুর্নীতি আর চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে রাজস্ব আয় বাড়িয়ে প্রস্তাবিত বাজেটের ঘাটতি পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আজ বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি বলেন, পাচারকারীদের এবং তাদের অর্থ ফেরত আনার বিষয়ে বাজেটে কোনো উল্লেখ নেই। নূরনবী সরকারের আরও একটি রিপোর্ট। সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে ঘণ্টাখানেক কথা বলেন বিরোধী দলীয় নেতা। যে সমস্ত সম্মানিত সদস্যবৃন্দ, তিনি বলেন, দেশের প্রকৃত উন্নয়নের জন্য অর্থ বছর ক্যালেন্ডার বর্ষের সাথে মিল রেখে গড়তে হবে। পরে এখানে অপচয় এবং লুটপাটের দুয়ার উন্মুক্ত হয়ে যায়। আমাদের প্রস্তাবনা কালকেও এখানে আলোচনায় এসেছে, পরশু এসেছে, এর আগেও এসেছে। আমরা আমাদের ছায়া বাজেটেও বলেছি যে ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হোক।
দুর্নীতি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা গেলে বাজেটে অর্থায়ন নিশ্চিত করা যাবে বলেও আশ্বাস দেন জামায়াত আমির। রেভিনিউ আহরণে আমাদের যে আশঙ্কা অতীত অভিজ্ঞতার আলোকে সরকার নিজে যদি সৎ হয় এবং সদিচ্ছা থাকে তাহলে যে রেভিনিউ টার্গেট এখানে আমরা ফোকাস করেছি তার চেয়েতে বেশি রেভিনিউ আহরণ করা সম্ভব। পাচার করা অর্থ দেশে ফেরত আনা এবং পাচারকারীদের শাস্তি নিশ্চিত করার তাগিদ দেন বিরোধী দলীয় নেতা। ওই পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। এ টাকা আমাদের, এ টাকা জনগণের। এ সময় দাবি জানান 8 হাসপাতালকে খুলে দেওয়ার। তার বিচার হোক, শাস্তি হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার যেটা দরকার সময় বেঁধে দিয়ে সেটা করে এই হসপিটাল অতি সত্বর খুলে না দিলে এই সমস্ত জিনিস হুমকিতে পড়বে। ঝামেলাহীনভাবে প্রবাসে শ্রমিক পাঠানোর ব্যবস্থা নিতে একটি সংসদীয় টাস্কফোর্স গঠনের পরামর্শ দেন বিরোধী দলীয় নেতা। একই সাথে আহ্বান জানান বিরোধী দলকে ঘায়েলের রাজনীতি থেকে সরকারি দলকে সরে আসার। সিন্ডিকেশনের মাধ্যমে 85,000-এ যেখানে একজন শ্রমিক ভাই যাওয়ার কথা সেখানে তার কাছ থেকে নেওয়া হয়েছে 6,07 লক্ষ টাকা। নুরনবী সরকার, 71, ঢাকা। এখনো সেইটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে 2 বছর ধরে সংকোচনমূলক মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক, অথচ এই সময়ে জিনিসপত্রের দাম বাড়ার প্রবণতা উল্লেখযোগ্য হারে না কমলেও 14% উঠে গেছে সুদহার, যার প্রভাবে ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বেড়েছে, ব্যবসার খরচও। অন্যদিকে কঠোর নীতি ধরে রেখে নানাভাবে বাজারের টাকা সরবরাহ বাড়িয়ে চলছে কেন্দ্রীয় ব্যাংক, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিপন্থী বলে মনে করেন অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন আবু জাহের আনাস। প্রায় 4.5 বছর ধরে চড়া মূল্যস্ফীতির কবলে বাংলাদেশের মানুষ। এই হার এতটাই বেশি যে টিকে থাকতে সঞ্চয় ভেঙেছেন অনেকে। কেউ জড়িয়েছেন ঋণের ফাঁদে, আর কাউকে পড়তে হয়েছে দারিদ্র্যের কবলে। 2022 সাল থেকে শুরু হওয়া এই হার নিয়ন্ত্রণে চরম ব্যর্থ আওয়ামী লীগ সরকার। পরে অন্তর্বর্তী সরকারের আমলে অর্থনীতির চিরায়ত তত্ত্ব প্রয়োগ শুরু করেন সে সময়ের গভর্নর আহসান এস মনসুর। বাজারে টাকার সরবরাহ কমাতে কয়েক দফায় তিনি নীতি সুদহার তুলে দেন 10%। এরপর আর কমেনি সেই হার। এমনকি আভাস নেই 30 জুন ঘোষণা হতে যাওয়া নতুন মুদ্রানীতিতেও। রাজস্ব নীতি যে এক্সপানশন ফিসক্যাল পলিসির সঙ্গে বা বাংলাদেশ ব্যাংক যে নীতি সহায়তা দিয়েছে মানি সার্কেল মাস, এর মধ্যে যদি নীতি সুদ কমানো হয় তাহলে কিন্তু মূল্যস্ফীতি আর কমানো সম্ভব হবে না শর্ট টার্মে। তো এটা দীর্ঘমেয়াদী একটা রূপ নিতে পারে, এটা একটা রিস্ক আছে আর কি। চড়া সুদহারের কারণে ঋণের খরচ উঠেছে 14 থেকে 16% পর্যন্ত। ফলে বেড়েছে ব্যবসার ব্যয়। একই সাথে নতুন বিনিয়োগে নিরুৎসাহিত হয়ে পড়ছেন উদ্যোক্তারা, যার বড় প্রমাণ ইতিহাসের সর্বনিম্ন বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি। অন্যদিকে এই সময়ে মূল্যস্ফীতিও কমেনি প্রত্যাশা অনুযায়ী, উল্টো আরও বৃদ্ধির প্রবণতা কয়েক মাস ধরে। মূল্যস্ফীতি কমাতে হলে সুদের হার কমতে হবে। নীতি সুদের ওখানে উপরে রেখে দেয়া মূল্যস্ফীতি কখনই কমবে না। ইন্টারেস্ট রেট যদি সিঙ্গেল ডিজিটে না আসে তাহলে ব্যবসায়ীরা সেখানে ইনভেস্টমেন্টও যাবে না, বা ব্যাংক থেকে লোন নিয়ে যে ব্যবসা করবে, কোথাও ইনভেস্ট করবে, সেটা করবে না। প্রাইভেট সেক্টরে ঋণ প্রাপ্যতা যাতে বাধাগ্রস্ত না হয়। আবার পলিসি সাপোর্টে এখন হাত দিব কি দিব না, মূল্যস্ফীতি আগে নিয়ন্ত্রণ করব নাকি এখনো সময় হয়নি আর একটু চিন্তা করার। আমার মনে হয় 2 পন্থার মধ্যে যে কোনো একটি পন্থা এই নীতিতে গ্রহণ করা হবে। এদিকে সংকোচনমূলক মুদ্রানীতির মধ্যেও 60,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা, ইসলামী ব্যাংক সহ কয়েকটি প্রতিষ্ঠানকে তারল্য সহায়তা সহ নতুন টাকার সরবরাহ অব্যাহত রেখেছে নিয়ন্ত্রক সংস্থা। বিশ্লেষকদের মতে এই বিপরীতমুখী নীতির কারণে আগামীতে আরও কঠিন হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। মানি যে ইনজেক্ট হচ্ছে অর্থনীতিতে বা লিকুইডিটি সাপোর্ট করার জন্য, তো তার জন্য তো অনেক সময় মূল্যস্ফীতি যে হারে কমার কথা সেটা কমছে না, এটাই তো বাস্তবতা। বাংলাদেশ ব্যাংক যে আলোকে এখন আছে আর কি, তাকে তার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির উদ্দেশ্য ফুলফিল করার জন্য নীতি সহায়তা প্লাস লিকুইডিটি সাপোর্ট দিতে হবে। একই সঙ্গে আবার মূল্যস্ফীতি কমানোর জন্য তাকে আবার একটা টাইট বা কোশাস স্ট্যান্ড থাকতে হবে আর কি। নতুন অর্থ বছরের প্রথমার্ধের জন্য ঘোষিত মুদ্রানীতিটি হতে যাচ্ছে নতুন গভর্নরের জন্য প্রথম। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা।
মেধাবীরাই আগামীর বাংলাদেশের গেম চেঞ্জার। তারাই বাংলাদেশকে ভবিষ্যতের পৃথিবীতে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে রাজধানী চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন আইডিয়া শোকেজিং অনুষ্ঠানে যোগ দিয়ে এমন আশার কথা বলেন প্রধানমন্ত্রী। প্রতি বর্ষায় শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, হতাশা নয়, দেশ বিনির্মাণে উদ্যমী হতে হবে, নিজেদের চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে। অনুষ্ঠানে দেশব্যাপী ৮,০০০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জাতীয় পর্যায়ে বিজয়ী 10টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এর আগে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত জায়গায় একটি নিম গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই স্টেজে যখন উঠলাম, ওখানে যখন বসলাম, খুব একটা কনফিডেন্ট ভাব লাগছে। ইয়েস, আমরা পারবো। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে। দিল্লি থেকে শেখ হাসিনার ফেরার ঘোষণা রাজনৈতিক স্টান্টবাজি ছাড়া আর কিছুই নয়, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সাহস থাকলে শেখ হাসিনাকে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার নিজ কার্যালয়ে এসব কথা বলেন আমিনুল ইসলাম। তিনি বলেন, শাহজাহান খান আমু, বিচারপতি মানিক সহ জুলাই হত্যাযজ্ঞের আরও 10টি মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের প্ররোচনা, উস্কানি, নির্দেশ ও পরিকল্পনার মামলায় মৃত্যুদণ্ডের রায় হয়েছে শেখ হাসিনার। তবে তিনি ভারতে পলাতক থাকায় রায় কার্যকর হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। এখনও নিষ্পত্তি হয়নি আপিলও। এর মাঝেই ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, এবছরই দেশে ফিরবেন শেখ হাসিনা। ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার এ বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। এই সব কিছুই হচ্ছে একটা স্ট্যান্ডবাজি, এবং ওনাকে যদি ফিরে আসতে হয়, আমরাও তো চাই যে উনি ফিরে আসুক, তার আপিলটা তিনি ফাইল করে মামলাটা মোকাবেলা করুক। কিন্তু তিনি তো আসছেন না। একটা বিচারের প্রক্রিয়ার মধ্যে বহুবার তাকে আসার জন্যে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু তিনি আসলেন না। তিনি তার মামলাটাকে মোকাবেলা করলেন না। তার বিরুদ্ধে অভিযোগ যেগুলো আসলো, সে অভিযোগ তিনি চ্যালেঞ্জ করলেন না। এদিকে মঙ্গলবার জাসদ নেতা হাসানুল হক ইনুর মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা নির্দেশ, পরিকল্পনার অভিযোগে মামলা হয় তার বিরুদ্ধে। চিফ প্রসিকিউটর বলছেন, ইনুর সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন তারা। জনাব হাসানুল হক ইনুর যে দায় ছিল এবং তার কর্মকাণ্ড দিয়ে যে অপরাধটা হয়েছে, সেই অনুযায়ী আমরা সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছি। আইনেও বলেছে যে তার যে ভূমিকা ছিল, তার যে কার্যক্রম ছিল, সেটা অপরাধ। সেই অপরাধটি আমরা প্রমাণ করেছি বলে আমরা বিশ্বাস করি, এবং আমরা সেই অনুযায়ী প্রত্যাশা করি যে তার এই অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এতগুলো জানমালের যে ক্ষতি হয়েছে দেশে, এটার জন্য তো উপযুক্ত শাস্তি তাকে পেতে হবে। আমিনুল ইসলাম জানান, জুলাই হত্যাযজ্ঞের আরও 10টি মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। যাচাই বাছাই শেষে পর্যায়ক্রমে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। দর্শক, এনসিপির কার্যালয়ে এই মুহূর্তে বিপ্লবের মাস জুলাই অভ্যুত্থানের দলীয় কর্মসূচি ঘোষণা করছেন হাসনাত আব্দুল্লাহ। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। কর্মসূচিটির নাম হচ্ছে জুলাই থেকে জনপদে। এই কর্মসূচিটি প্রথম জুলাইয়ের প্রথম দিনে আমরা উপজেলা পর্যায়ে 1 মাস ব্যাপী আমরা উপজেলা পর্যায়ে আমরা পদযাত্রা করব, এবং সেটির আমরা ঘোষণা করব আমাদের জুলাইয়ের প্রথম দিনে। জুলাইয়ের দ্বিতীয় দিন থেকে 8 জুলাই পর্যন্ত দেশব্যাপী গ্রাফিতি, দেয়াল লিখন ও ব্যানার ফেস্টুনে জুলাই জাগরণ কর্মসূচি অব্যাহত থাকবে। 5 থেকে 9 জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হবে।
10 জুলাই বাংলাদেশ সংস্কৃতির পরিবর্তিত অভিমুখ লেখক ও বুদ্ধিজীবীর দায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 14 জুলাই মঙ্গলবারে জুলাই নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনারা জানেন এই দিনটি আমাদের এই জুলাইয়ের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনে নারীরা, আপনারা দেখেছেন যে কিভাবে রাতের বেলায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে শুরু করে সারা বাংলাদেশে নারীদের জাগরণ ঘটেছিল এই ফেসিবাদ থেকে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে। 15 জুলাই বুধবারে কৃষকের প্রত্যাশা ও প্রাপ্তিতে জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক প্রোগ্রাম আয়োজিত হবে। 16 জুলাই বৃহস্পতিবার জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদের কবর জিয়ারত, দেশব্যাপী দোয়া ও মুনাজাত কর্মসূচি আয়োজিত হবে। এদিন রংপুর, চিটাগং, আমরা আমাদের রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত সহ চট্টগ্রামে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত সহ আমরা গুরুত্বপূর্ণ জায়গা এবং সারা দেশব্যাপী প্রত্যেকটি শহীদের পরিবার এবং আহতদের পরিবারে একই সাথে আমাদের দোয়া এবং মুনাজাত কার্যক্রম অব্যাহত থাকবে। 17 জুলাই শুক্রবারে ফেসিবাদের বিচারের দাবিতে কফিন মিছিল অনুষ্ঠিত হবে। পুনরাবৃত্তি করছি, 17 জুলাই ফেসিবাদের বিচারের দাবিতে কফিন মিছিল অনুষ্ঠিত হবে। 18 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্যান্স ডে অনুষ্ঠিত হবে। 19 জুলাই রবিবারে উত্তরার রক্তাক্ত জুলাই শীর্ষক স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। 20 জুলাই সোমবার জুলাইয়ের যাত্রাবাড়ি ও মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। 22 জুলাই ডাক্তারদের কর্মসূচি, সেটা সাদা অ্যাপ্রনের সাহস ও জুলাইয়ের অদৃশ্য বীরেরা, এই শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হবে। 23 জুলাই আমাদের কর্মসূচিটি আহতের কণ্ঠে জুলাই গণ অভ্যুত্থান ও যন্ত্রণার দিনলিপি। 24 জুলাই শুক্রবারে আমাদের জুলাই যুব কনভেনশন অনুষ্ঠিত হবে। 24 জুলাই একই দিনে আমাদের আরেকটি কর্মসূচি রয়েছে, সেটি অবরুদ্ধ সময়ের স্মৃতি ও কবিতা। 25 জুলাই শনিবারে শ্রমিক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী হবে। আমরা প্রোগ্রামের স্থান এবং সময়গুলো, স্পেসিফিক সময়গুলো আমরা আমাদের সংশ্লিষ্ট প্রত্যেকটা উইং, সেগুলো তারা নিজ নিজ উইং থেকে সেগুলো প্রকাশ করে দেবে। দর্শক, জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে এনসিপির কর্মসূচি ঘোষণা করছিলেন হাসনাত আব্দুল্লাহ। আমরা সরাসরি সেখানেই ছিলাম। শেষ হলো একটি অধ্যায়ের। প্রয়াত হলেন 21শে পদকে ভূষিত বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ার। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে 91 বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে সকাল 8টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাপেট টিভি চিত্রকলার গুণী এই শিল্পী। মঙ্গলবার সকাল 9টায় বাংলাদেশ টেলিভিশন ভবনে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। শহীদ মিনারে শ্রদ্ধা সকাল 11টায়। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে সমাহিত করা হবে বনানী কবরস্থানে। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। আমার তার কারণ হলো আক্ষেপ নিয়ে বেশি দূর চলা যায় না। জীবন নিয়ে তার কোনো আক্ষেপ ছিল না। আক্ষেপ না রেখেই বিদায় নিলেন শিল্পী মুস্তফা মনোয়ার। 52 থেকে 71 শহীদ মিনারের লাল বৃত্ত থেকে বাংলাদেশ টেলিভিশনের স্টুডিও, পাপেট থেকে চিত্রকলা, দেশের সব শিল্প, সব নন্দনের উৎসভূমি ছিলেন শিল্পী মুস্তফা মনোয়ার। আমি তার প্রথম ছাত্রদের একজন। চারুকলায় আর্ট কলেজে, তখনকার আর্ট কলেজে তিনি আমার শিক্ষক ছিলেন। এটা একটা অভাবনীয় দিক ছিল। পাপেট শো এই করতেন, পাপেট নির্মাণ, সেগুলোকে তার স্টোরি তৈরি করা, এইসব ছিল। আজকে যে শহীদ মিনার দেখি, শহীদ মিনারের পেছনে যে লাল সূর্যটা, এটা মুস্তফা মনোয়ারের করা। এই কারণে করা যে শহীদ মিনারের যে অবয়বটা, এটা পিছনে কিছু না হলে যেন হারিয়ে যায়। 1971-এর 23শে মার্চ বিটিভির কর্মকর্তারা একসঙ্গে মিলে পাকিস্তানকে অস্বীকার করেছিলেন যে আমরা ওই দিন 23শে মার্চ পাকিস্তান দিবস, ওই দিন আমরা পতাকা দেখাবো না। এটা হয়তো কিছুই না, কিন্তু একটা অদ্ভুত ধরনের প্রতিবাদ। শিল্পাচার্যের সাথে যারা জড়িত ছিল, যারা তাকে সহযোগিতা করছে, তার অন্যতম মুস্তফা মনোয়ার। মৃত্যুর প্রায় 7 মাস আগে গেল নভেম্বরে 71-এর ক্যামেরায় শুনিয়েছিলেন প্রিয় বাবা গোলাম মুস্তফার কবিতা। আমরা নতুন আমরা করি নিখিল বন নন্দনে, ওষ্ঠে রাঙা হাজে রেখা জীবন জাগে স্পন্দনে। আজ সব স্তব্ধ হলো।
সোমবার রাতে তিনি ঘুমাবেন হাসপাতালের হিমঘরে। লাস্টে দেখি নিউমোনিয়া হয়েছিল, বেসিক্যালি ওটা থেকে ওটার পরের সাইড এফেক্ট থেকেই উনি মানে ইন্তেকাল করে আর কি। অনেকদিন থেকে অসুস্থ ছিলেন, লাস্ট বেসিক্যালি 4-5 বছর থেকেই হসপিটাল আসা যাওয়া, হ্যাঁ 3বার আইসিইউতেও ছিল আর 2বার, ওখান থেকে ফিরে এসেছি কিন্তু এবার আসতে পারলেন না। আগামীকাল সকাল 9টার সময় বিটিভিতে নেওয়া হবে একটা জানাজার জন্য, তারপরে 11:30টার মধ্যে আমরা শহীদ মিনারে আসব এবং জানাজা বাদাস জোহর বিশ্ববিদ্যালয় মস্কে হবে এবং তারপরে আমরা বনানী কবরস্থানে ওনার দাফন করব। অনন্ত লোকে বিদায় শিল্পী মোস্তফা মনোয়ার। পার্থ সঞ্জয়, 71, ঢাকা। 24 ঘন্টায় ডেঙ্গুতে সারা দেশে 5 জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 124 জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো 18 জনে। শনাক্ত রোগী বেড়ে দাঁড়ালো 5,924 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, 24 ঘন্টায় ডেঙ্গুতে যেই 5 জন মারা গেছেন তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগে 2 জন, ডিএনসিসিতে 1 জন, ডিএসসিসিতে 1 জন এবং ময়মনসিংহ বিভাগে রয়েছেন 1 জন। আর 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে 37 জন, চট্টগ্রাম বিভাগে 28 জন, খুলনা বিভাগে 14 জন, ময়মনসিংহ বিভাগে 2 জন এবং সিলেট বিভাগে রয়েছেন 8 জন। এছাড়া ঢাকা বিভাগে 2 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 16 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আক্রান্ত হয়েছেন 17 জন। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল, হৃদরোগ ইনস্টিটিউট এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের 11 জনকে আটক করেছে র্যাব। সকালে একযোগে 3টি হাসপাতালে অভিযান চালায় র্যাব 2। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। র্যাব জানায়, এসব দালাল রোগীদের ভাগিয়ে যে সকল ভূঁইফোর ক্লিনিকে পাঠায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। সরকারি হাসপাতাল থেকে দালাল চক্রের সদস্যরা রোগীদের ভাগিয়ে বিভিন্ন ভূঁইফোর ক্লিনিকে পাঠিয়ে দেয়, হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। বিশেষ করে রাজধানীর কলেজ গেট ও শ্যামলী এলাকার হাসপাতালগুলোতে দালাল চক্রের দৌরাত্ম্য বেশি। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই দালাল চক্রের সদস্যদের ধরতে সোহরাওয়ার্দী মেডিকেল, হৃদরোগ ইনস্টিটিউট ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালে অভিযান চালায় র্যাব 2। এ সময় হাতে নাতে আটক করা হয় চক্রের 11 সদস্যকে। অভিযান শেষে দালাল চক্রের 11 জনকেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। র্যাব জানায়, আটককৃতরা রোগীদের বিভ্রান্ত করে বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে দিত। সোহরাওয়ার্দী পঙ্গু হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট, এই 3টা হসপিটাল জুড়ে আমাদের অভিযানটা পরিচালনা করা হয়েছে। আমাদের এখন পর্যন্ত 11 জনকে আমরা সন্দেহভাজন হিসেবে আটক করেছি। সকল জনগণকে আহ্বান জানাবো যে আপনারা দালাল চক্রের প্রলোভনে পা না দিয়ে সরাসরি হাসপাতাল প্রশাসনের মাধ্যমে আপনাদের সেবাটা নিশ্চিত করবেন। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এই দালাল চক্রের সদস্যরা যেসব ভূঁইফোর হাসপাতালে রোগী পাঠায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যে হাসপাতালগুলো নিয়ে যায় বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা? তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা আছে, আমরা অভিযোগ দেখছি, আমরা ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। দালাল চক্রের সাথে সরকারি হাসপাতালের কোনো অসাধু কর্মচারী জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক। আমাদের সরকারি স্টাফ আর একটা আউটসোর্সিং স্টাফ, এইখানে আমার কোনো সরকারি স্টাফ জড়িত আছে আমরা এরকম কোনো লিখিত প্রমাণ এখন পাইনি। আমাদের কাছে কোনো যদি ডকুমেন্টারি কোনো যদি প্রমাণ না থাকে, ঠিক প্রমাণ থাকলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এসব দালাল চক্রের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব। আশিক মাহমুদ, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন 71।